নমস্কার, আমি আর.জে. সুমন্ত। আজকে চলে এসেছি আবার একটা অন্য হসপিটালে। মানে তো মাঝে মাঝে হসপিটালে যাই, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলি, কারণ আমার এই ডাক্তারি বিষয়টা সম্বন্ধে জানতে ভীষণ ইচ্ছে হয়। হয়তো আমি কোনোদিন ডাক্তার হতে পারবো না, সেই কারণেই হয়তো খুব ভালো লাগে। বিভিন্ন সময় আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা খুব ইন্টারেস্টিং বিষয়, তাই বলবো খুব মন দিয়ে শুনতে হবে। আমি আছি কিন্তু ঢাকুরিয়ার কাছে, হ্যাঁ একদম প্রপার ঢাকুরিয়ার কাছে, যে মণিপাল হসপিটাল, সেই হসপিটালে আমি আছি। আর আমার সঙ্গে আছেন ডক্টর রাজীব বাসু। তিনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। শুধু তাই নয়, নমস্কার, রোবোটিক সার্জারিও করে থাকেন। ডাক্তার নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে নমস্কার। আমি ডক্টর রাজীব বাসু, সিনিয়র অর্থোপেডিক অ্যান্ড রোবোটিক সার্জন, মণিপাল হসপিটাল ঢাকুরিয়া। আজকে আমরা আলোচনা করব রোবট এবং অর্থোপেডিক সার্জারি। অবশ্যই। তো তার আগে ডাক্তারবাবু আপনার কাছে একটু জেনে নেবো যে আপনাদের যে মণিপালের যে ডিপার্টমেন্টটা, অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং রোবোটিক সার্জারি ডিপার্টমেন্ট, এই বিষয়টা একটু আমাদের যদি বিস্তারিতভাবে বলেন, কি কি সুবিধা রয়েছে, কিভাবে আপনারা রোগীদের চিকিৎসা করেন যদি বলেন। এই ডিপার্টমেন্টে আমাদের বেশ কিছু সিনিয়র অর্থোপেডিক সার্জন আছেন। আচ্ছা। এবং আমরা একটা আলাদা নি ক্লিনিক রান করি। এই স্পেশালি এই আর্থ্রাইটিস পেশেন্টদের আলাদাভাবে এক্সক্লুসিভলি দেখার জন্যে, এবং যাদের ট্রিটমেন্টটা একটা স্ট্রিমলাইন ভাবে আমরা করতে পারি, যাতে অন্য পেশেন্টের সঙ্গে এরা সিস্টেমে মিক্স না হয়ে যায়। তো এই সুন্দর পরিষেবাটা আমরা একটা হেল্পলাইন নাম্বারও আছে, সেই নাম্বারের মাধ্যমে পেশেন্টরা বুকিং করতে পারে এবং এই ক্লিনিকে আসতে পারে। বেশ, ডাক্তার আপনি যখন হেল্পলাইন নাম্বারের কথা বললেন, সেটা কি আপনার কোনোভাবে মাথায় আছে? মানে যদি নাম্বারটা বলে দেন তাহলে অনেকেরই সুবিধা হয়, হেল্পলাইন নাম্বারে ফোন করে হয়তো তারা যোগাযোগ করে নিতে পারেন। আর যদি এখন তো সেটা মনে না থাকে তাহলে আমরা নিশ্চয়ই পর্দায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, যেটা বলছিলেন যে নি মানে হাঁটুর কথা বলছিলেন, তো এইটা নিয়ে অনেকেই বিশেষ চিন্তিত। ওই হাঁটতে গেলে আবার পায়ে ব্যথা, সিঁড়ি উঠতে পারছি না, বাজারে গিয়ে থলে বইতে পারছি না, হাঁটুর উপর চাপ পড়ছে। তো এই হাঁটুর সমস্যাগুলো মেজরলি কি হয়? মানে আমরা শুনেছি অনেক সময় হাঁটুর যে জয়েন্ট, সেখানে সমস্যা হয়, শুকিয়ে যায়। একটু যদি বুঝিয়ে বলেন কি কি সমস্যা হতে পারে। আমরা যেটা বেশিরভাগ পেশেন্টেরই দেখি সেটা হলো বয়স ঘটিত হাঁটুর সমস্যা। তাতে প্রথম আসে আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, বা সাধারণ বাংলা ভাষায় আমরা যেটাকে বাত বলি। আচ্ছা। এতে সাধারণভাবে কি হয় যে হাঁটুর মাঝখানে যে ফ্লুইডটা থাকে সেটা একটু শুকিয়ে যায়, এবং তার ফলে কি হয়, হাঁটুর যে সারফেস গুলো অনেকটা রাফ হয়ে যায় এবং এর ক্ষয় হয়, এবং এটাকে আমরা যেটা বলি এজ রিলেটেড ডিজেনারেশন। আচ্ছা। এই ডিজেনারেশনের জন্যই যখন পেশেন্ট হাঁটা চলা করে বা সিঁড়ি ওঠে বা নিচুতে বসতে চেষ্টা করে, তখন ব্যথার সৃষ্টি হয় এবং তার সঙ্গে হাঁটুটা ফুলে ওঠে, লাল ওঠে, এবং ক্রমশ তার হাঁটা চলা ক্রমশ ওভার আ পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে কমে যায়। বেশ, এক্ষেত্রে অনেকেই নিজেরাই বলেন যে ওই আমার শরীরে ক্যালসিয়াম কমে গেছে, তাই বোধহয় ক্ষয় হচ্ছে, মানে হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, একটু ক্যালসিয়াম খেয়ে নিলাম। এটা কি আদৌ করা উচিত? সবসময় অস্টিও আর্থ্রাইটিস, এই যেটা আপনি বললেন অস্টিওপোরোসিসের সঙ্গে লিঙ্ক নয়। তবে আমরা একটা ক্যালসিয়াম সাবস্টিটিউট দিয়ে ট্রায়াল করতে পারি, কিন্তু ডেফিনিট যদি জানতে হয় তাহলে বোন ডেনসিটি বা যেটা ক্যালসিয়াম এস্টিমেশন করে দেখা উচিত। যদি দরকার হয় তাই সেই ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সাবস্টিটিউট খাওয়া উচিত। বোন ডেনসিটি টেস্ট কি আপনাদের এই হসপিটাল তো হয় নিশ্চয়ই? হ্যাঁ, টেস্ট এই হাসপাতালে হয়। আচ্ছা, এইবারে আসবো যে এই যে আর্থ্রোস্কোপিক সার্জারি, দারুণ একটা বিষয়। মানে পুরো হাঁটুটা কাটা হলো না, বা যে জয়েন্টগুলোতে মেজরলি এই আর্থ্রোস্কোপ ঢুকিয়ে দিয়ে কিভাবে কি করা হয়, মানে আর্থ্রোস্কোপিক সার্জারি বিষয়টা কি যদি একটু বলেন। আর্থ্রোস্কোপি সার্জারিটা হলো যেমন গল ব্লাডারে আজকাল কিহোল সার্জারি হয়, আগের মতো পেট কাটা হয় না, ছোট্ট ফুটো করে। এটাও সেই একই ব্যাপার, হাঁটুটা একটি দুটো বা কি তিনটে ছোট ফুটো করে অপারেশনটি করা হয় যন্ত্র এবং ক্যামেরার সাহায্যে। আচ্ছা, এইগুলো আমরা বেশিরভাগই স্পোর্টস পার্সন বা যারা খেলাধুলো করতে গিয়ে ইনজিওর্ড হয়েছেন তাদেরই আমরা বেশি দেখতে পাই। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যে ধরুন কারুর হাঁটু সার্জারি হলো, নি সার্জারি হলো, সেক্ষেত্রে সেটাই কি শেষ কথা, নাকি তার হাঁটু রিপ্লেসমেন্ট, মানে যেটা আমরা নি রিপ্লেসমেন্ট বলি, তার জন্য এগিয়ে যাওয়া উচিত? না, সেটা ডিপেন্ড করছে পেশেন্টের কোন স্টেজে আছে। প্রাথমিকভাবে আমরা স্টার্ট করব কিছু ওষুধ, নিয়ম মানা, ফিজিওথেরাপি করা, সেইটা আমাদের ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট। সেইটা যদি ফেল করে আমাদের কিছু ইনজেকশনও অনেক সময় হাঁটুতে দেওয়া হয়, যেটাকে বলে আর্টিফিশিয়াল সাইনোভিয়াল ফ্লুইড, মানে হাঁটুর ভেতর যে জলটা থাকে সেটাও ইনজেক্ট করা হয়। সেইটা যদি ফেল করে আমরা তখন অনেক সময় আর্থ্রোস্কোপি করে দেখতে পারি এবং চিকিৎসা করতে পারি।
এবং অবশেষে এবং লাস্ট ট্রিটমেন্ট হিসেবে নি রিপ্লেসমেন্ট। আচ্ছা, এবার সবসময় বলা হয় রোগের ক্ষেত্রে যে একটা ওই লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের জীবন ধারণের ক্ষেত্রে কোথাও একটা বদল আনার প্রয়োজন রয়েছে। মানে আমরা হয়তো একভাবে বসে কাজ করছি, বিশেষ করে আমাদের করোনার পর থেকে হয়ে গেছে যে একই জায়গায় বসে আমরা কাজ করে যাচ্ছি, খেয়ে যাচ্ছি, স্বাস্থ্য ভারী হয়ে গেল, সমস্ত পায়ের ওপর গিয়ে চাপটা পড়লো। তো এক্ষেত্রে কি করণীয়, যে কিভাবে একটা লাইফস্টাইল মডিফিকেশন হয়, দৈনন্দিন জীবনে আমরা কি করতে পারি? মানে যেটা আমাদের প্রথম নজর রাখতে হবে সেটা হলো যাতে ওয়েট না বাড়ে। আচ্ছা, ওয়েটটা একটা মনিটরিং করতে হবে, তার একটি রেকর্ড রাখতে হবে। যদি দেখা যায় ওয়েট বাড়ছে তাহলে ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। বেশ। দ্বিতীয়ত রেগুলার একটা যে কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি প্রোগ্রামে থাকতে হবে। সেটা সবাইকেই যে জিমে ছুটতে হবে তা নয়, যে যেটা ভালো পারে এবং ভালোবাসে সেটা করতে হবে। সেটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে, সাঁতার হতে পারে, যোগা হতে পারে, বা আন্ডার সুপারভিশন জিম এক্সারসাইজও হতে পারে। আচ্ছা, সো এইটা উইথ ফিজিওথেরাপি এইগুলো আমাদের মডিফিকেশন করতে হবে। হাঁটু যদি ব্যথা থাকে তাহলে আমরা অ্যাডভাইস যেটা দুটো করি, সেটা হলো যে সিঁড়িটা বেশি আপ ডাউন না করা, আচ্ছা, অত্যধিক পরিমাণে, এবং টয়লেটটা যাতে ওয়েস্টার্ন কোমোড সিস্টেম ইউজ করা যায়। বেশ। তো এক্ষেত্রে যে আপনি বললেন যে জিমে যাওয়ার কথা, মানে ইচ্ছে হলো আমি জিমে চলে গেলাম, মনে হচ্ছে যে হ্যাঁ সবাই করছে শরীরচর্চা, আমিও করব। তো এক্ষেত্রে বলে এই যন্ত্রের উপর হাঁটা, এটা কিন্তু হাঁটুর ক্ষতি করে, সত্যি কি তাই? হাঁটা সবচেয়ে ভালো যদি আপনি ন্যাচারাল রাস্তায় হাঁটতে পারেন, বা ওয়াকিং এরিয়া। আমাদের এই হাসপাতালের কাছে রবীন্দ্র সরোবর লেক ইজ এ গুড প্লেস। সো এরকম জায়গায় হাঁটতে পারলে সবচেয়ে ভালো। যদি উপায় না থাকে, ওয়াকারের ওপর, ট্রেডমিলের ওপর হাঁটা যায়, কিন্তু সেটা যেন ইনক্লাইন না করা হয়, মানে ফ্ল্যাট রাখা। আচ্ছা, মানে এরকম উঠে যাচ্ছে, স্লোপ হবে না, স্লোপ না করা, স্লোপটা 0 ডিগ্রিতে থাকে। আচ্ছা, এইবারে আসবো রোবোটিক সার্জারির কথা। খুব স্বাভাবিক কথা, আপনাদের এই হসপিটালে এই সুবিধে রয়েছে, খুব কম হসপিটালে এই সুযোগ সুবিধে পাওয়া যায়। কিন্তু ঢাকুরিয়া মণিপাল হসপিটালে আমি বলি যে রোবোটিক সার্জারি হচ্ছে অর্থোপেডিকের ক্ষেত্রে। কি হয়, মানে রোবোটিক সার্জারিটা কি, আমাদের কাছে এখনো খুব একটা ক্লিয়ার নয়। আর রোবোটিক সার্জারিটা হলো আমাদের এখানে যে রোবট মেশিনটি এসছে, ইনস্ট্রুমেন্টটা, সেটা AI ড্রিভেন। সেটা হলো লেটেস্ট জেনারেশন নি রিপ্লেসমেন্ট রোবট। এতদিন আমরা যেটা করছিলাম, সার্জেনই পুরো অপারেশনটা করছিলেন। এই ব্যাপারে জানতে হবে যে এই রোবট সার্জারিতেও সার্জেনের কন্ট্রোলটা কিন্তু এখনো আছে। আচ্ছা, সার্জেনই পুরো ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করছেন। রোবটের রোলটা আসে যে পারফেক্ট মেজারমেন্টে। ওকে। এতদিন আমরা মেজারমেন্ট করছিলাম বাই আই বলিং অ্যান্ড উইথ সাম বেসিক ইনস্ট্রুমেন্টস, কিন্তু আমরা মেনলি রিলাই করছিলাম আমাদের সেন্সেশন, পারসেপশন এবং ভিশন দিয়ে। ওকে। সেই জায়গাটায় আসছে রোবট। এই মার্জিন অফ এরার, আমাদের এই তিনটে সেন্সেস, যাতে মার্জিন অফ এরারটা একদম 0 হয়, যাতে আমাদের কাটস এবং অপারেশনটা একদম পারফেক্ট হয়, সেইটা গাইড করছে রোবট। হ্যাঁ, কিন্তু আপনি বললেন আর্থ্রোস্কোপিক সার্জারিতে আমরা তো জানি যে খুব পিন পয়েন্ট করে সূক্ষ্মভাবে সেই অপারেশনটা করা সম্ভব। তাহলে রোবটের প্রয়োজনীয়তা কোথায় এলো আর কি? রোবটের প্রয়োজনীয়তা এলো যে অপারেশনে আমরা নি রিপ্লেসমেন্টে হাঁটুর যে ক্ষয়ে যাওয়া হাড়গুলোকে কাটতে হয় একটি যন্ত্রের সাহায্যে, এবং সেই যন্ত্রটা সঠিকভাবে হাঁটুতে বসানো হচ্ছে কিনা সেটাই নির্ধারিত করে রোবটটি। আচ্ছা, মানে আমি চোখে দেখে বসানো এবং রোবট বসানোর মধ্যে একটা ফিউ ডিগ্রিজের তফাৎ থাকে। আচ্ছা, এবং এই তফাৎটাই পেশেন্টের সাকসেসফুল আউটকামের ওপর একটা এফেক্ট ফেলে। যদি মার্জিন অফ এরারটা 0 হয় তাহলে পেশেন্টের সাকসেস রেট এবং মোবিলিটি এবং তার আউটকাম 100% হবে। বাহ। এক্ষেত্রে কি ধরুন একটা সবাইকে চিন্তা থাকে যে আমি কি আবার সেই মাটিতে বাবু হয়ে বসে ভাতের থালা নিয়ে ভাত খেতে পারবো, সেটা কি সম্ভব হয়? সেটা সম্ভব হয়, কিন্তু তার জন্য দরকার পেশেন্টের ভালো প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি। আচ্ছা, সেটা যদি সঠিকভাবে করা যায় আন্ডার গাইডেন্স অফ ফিজিওথেরাপিস্ট অ্যান্ড সার্জন, তখন সেটা পেশেন্ট কিন্তু এইভাবে বসে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারে। আচ্ছা, এবারে আসবো কিছু বেসিক প্রশ্নে, যেটা হচ্ছে অর্থোপেডিক নিয়ে, মানে হাড়ের ডাক্তারবাবু আপনি। হ্যাঁ, সেক্ষেত্রে হাড় জোড়ার ক্ষেত্রে আমরা আগে দেখতাম যে ওই মোটা করে একটা প্লাস্টার করা হলে সেই প্লাস্টারের একটা গন্ধ বেরোতো আর কি, প্লাস্টার জলে ভেজালে যেরকম গন্ধ হয়। তো সেক্ষেত্রে মানে প্লাস্টার অফ প্যারিস আর কি। এক্ষেত্রে এখন কিন্তু অনেক হাড় জোড়ার বিষয়টাই পাল্টে গেছে। সেইটা যদি একটু বলেন, মানে মডার্ন সার্জারি বা এই হাড় জোড়া কিরকম ভাবে হয় সেটা যদি একটু বুঝিয়ে বলেন।
এখন মেনলি হাড় জোড়ার অপারেশন গুলো সবই মিনিমালি ইনভেসিভ হয়। মানে আগে যেমন আপনি বললেন প্লাস্টার বা কেটে বড় করে কেটে অপারেশন করা, সেটা এখন ক্রমশ কমে গেছে। অর্থোপেডিক সার্জনরা এখন আমরা বেশিরভাগ সময় অল্প কেটে যন্ত্রের সাহায্যে এবং টিভিতে মনিটরে দেখে এই অপারেশন গুলো করি। তার দুটো সুবিধা, একটা হলো পেশেন্টের প্লাস্টার থাকে না। এই গরমের দেশে আমাদের প্লাস্টার থাকা খুবই কষ্টের ব্যাপার, এবং প্লাস্টারটা অনেক দিন থাকে, ঘাম হতে পারে, জল ঢুকে যেতে পারে। সো প্লাস্টারটা থাকে না, এটা বড় সুবিধে। এবং পেশেন্টকে চট করে মোবিলাইজ করা যায়, ফিজিওথেরাপিস্ট তাকে হাঁটানো উইথ সাম সাপোর্ট, ক্রাচেস বা এরকম কোনো সাপোর্ট দিয়ে হাঁটাতে পারে দ্রুত, এবং সে তার কার্যত জীবনে দ্রুত ফিরতে পারে। এটাই আজকাল খুব প্রেসার, তাড়াতাড়ি কাজে ফেরা। সবাই হয়তো অনেকেই প্রাইভেট সেক্টরে কাজ করেন, বেশি ছুটি পান না, ছুটি কাটা যায়, সো দ্রুত সুস্থভাবে কাজে রিজয়েন করতে পারে। বা অসাধারণ। তবে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকেই ভাবেন যে হাড় কাটা হলো মানে সেইটুকুনি হাড় বাদ গেলে আমার পা বা হাত কোথাও ছোট হয়ে যাবে, সেরকম কি সম্ভাবনা কোনো থাকে আদৌ? না, এরকম কারণ কাটগুলো সুন্দরভাবে মেপে করা হয় এবং এরকম কোনো সম্ভাবনা হয় না নি রিপ্লেসমেন্ট সার্জারিতে, এবং এরকম মার্জিন অফ এরারটা 0 আনা হয় রোবট দিয়ে। সো পেশেন্ট নর্মাল লিম্ব লেন্থ থাকে, কোনো ফিউচারে অসুবিধা হয় না। ডাক্তারবাবু, আগামী দিনে রোবট থাকবে, ডাক্তারবাবু থাকবেন, এরকম কি কখনো ঘটতে পারে? সেটা দেখা যাক। তাহলে তো কিছু আরো অ্যাডভান্স সিস্টেম হতে হবে। আপাতত আমাদের যে সিস্টেম আছে, ইটস ডক্টর ড্রিভেন সিস্টেম, and robot is guiding the surgeon for perfect surgery. হ্যাঁ, তাহলে একটা কথা বোঝা গেল যে ডাক্তারবাবুদের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না, যতই রোবট আসুক আর যতই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক না কেন। ডাক্তার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর রাজীব বাসু আমাদের সঙ্গে ছিলেন, কথা বলছিলেন, এবং আমরা আরও একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, যিনি হচ্ছেন ডক্টর ঋত্বিক গাঙ্গুলি। তার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন। আর সবাইকে বলবো অপেক্ষা করতে, কারণ আবারও কথা হবে এই নি রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপি আর রোবোটিক সার্জারি নিয়ে। নমস্কার। নমস্কার। আর এইবারে কথা বলবো ডক্টর ঋত্বিক গাঙ্গুলির সঙ্গে। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটা একেবারে এই হাড় ভাঙা, হাড় জোড়া ইত্যাদি এইসব বিষয়, এবং তার সঙ্গে আর্থ্রোস্কোপিক সার্জারি এবং রোবোটিক সার্জারি নিয়ে কথা বলবো। তো আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আমি একটু অ্যাক্সিডেন্টের দিকটায় যাই। মানে ধরুন অ্যাক্সিডেন্ট কেস হলো, সেখানে ধরুন একজন পেশেন্ট এলো, মানে পা ভেঙেছে, হাত ভেঙেছে, হাজারটা ফ্র্যাকচার হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন প্রাথমিক যে ট্রিটমেন্ট আপনারা করে থাকেন সেটা কি হয়? তো আপনি যেটা মেইনলি বলতে চাইছেন সেটা রোবট, মানে আপনার আমি রোবোটিকটা বাদ দিই। হ্যাঁ, মানে ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই পেশেন্টকে আনা হয়েছে এমার্জেন্সি থেকে, বলা হলো যে এরকম ডাক্তারবাবুদের খবর দাও সঙ্গে সঙ্গে, কারণ এর মানে মোটামুটি মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, ধরুন পা ভেঙেছে, হাত ভেঙেছে, কলার বোন ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট শুরু করেন? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সব থেকে বেশি জরুরি এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। কিরকম? যেরকম পেশেন্টের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো এরকম নয় যে ভেবেচিন্তে শুধু ফ্র্যাকচারই হলো। ঠিক। তার চেস্টেও ইনজুরি হতে পারে, অ্যাবডোমিনেও ইনজুরি হতে পারে, হেড ইনজুরিও থাকতে পারে, যেটা খুব কমন। একদম। তো সেক্ষেত্রে যে আগে যেটা করা হয় যে পেশেন্টটাকে বাঁচানো, ঠিক। তারপরে পরবর্তী ক্ষেত্রে যে ফ্র্যাকচারের ট্রিটমেন্ট সেটা হচ্ছে পরে। তো পেশেন্টকে বাঁচাতে গেলে যেটা করতে হয় যেটা হচ্ছে পেশেন্টের হার্ট, ব্রেন এগুলোকে ঠিক রাখতে হয়। তো সেগুলো ডাক্তারি পরিভাষায় কিছু ক্যাটাগরিক্যালি কিছু বলা আছে যে ABCD, এইভাবে এয়ারওয়ে, ব্রিদিং, ঠিক আছে, সার্কুলেশন, তারপরে ডিসেবিলিটি প্রিভেনশন। এই পার্টটা ধরুন হয়ে গেল। এইবারে ধরুন হাড়ের ক্ষেত্রে যদি আসা যায়, সেখানে ধরুন আপনি যখন টেক কেয়ার করছেন পেশেন্টকে, তো আমাদের কাছে পেশেন্ট আসে অনেক পরে, কারণ এমার্জেন্সি প্রোভাইডার যারা রয়েছে, মানে এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হলো, পেশেন্টের একটা হেড ইনজুরি হলো, একটা চেস্ট ইনজুরি হলো, একটা লাং ইনজুরি হলো, পেশেন্ট স্টেবিলাইজ হলো, তারপরে আসলো সেটা হচ্ছে যে পেশেন্ট স্টেবিলাইজ হওয়ার পরে ফ্র্যাকচারের ট্রিটমেন্ট। তো সেটা যদি ক্লোজ ফ্র্যাকচার থাকে, ডেফিনেটলি যদি ওপেন ফ্র্যাকচার থাকে, মানে যেক্ষেত্রে ফ্র্যাকচারের সাথে সাথে হাড়টা বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট কিছু লাগে। সেক্ষেত্রে এমার্জেন্সি যেগুলো সার্ভিস, যেগুলো এক্সটার্নাল ফিক্সার লাগানো বা সেই সমস্ত কিছু হয়ে যায়। মানে এরকম ধরুন দুটো হাড় রয়েছে, ভেঙে সরে গেছে, এরকম গ্যাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গার বিভিন্ন হাড়ের জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়েছে। তো জেনারেলি ফ্র্যাকচার যেটা ডায়াফাইসিয়াল ফ্র্যাকচারে খুব স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, পেশেন্ট স্টেবিলাইজ হওয়ার পরে যেটা করা হয়ে থাকে, যারা ট্রমা সার্জন রয়েছেন তারা যেটা করে থাকেন সেটা হচ্ছে ইন্টারনালি ফিক্স করে থাকেন
আচ্ছা, ফ্র্যাকচারটাকে। সেটা বিভিন্নভাবে করা যেতে পারে, সেটা নেল করা যেতে পারে, সেটা প্লেট লাগানো যেতে পারে, সেটা পেশেন্টের কন্ডিশন বুঝে এবং পেশেন্টকে স্টেবল করার পর, ঠিক আছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই সময় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে মাল্টি লিগামেন্ট ইনজুরিও থাকে নি জয়েন্টে, যেগুলো খুব কমনলি, যেগুলো অনেক সময় ওগুলোকে মানে বোঝা যায় না, ঠিক বোঝা যায় না যে একটা নি জয়েন্টের একটা এক্সরে করা হলো, দেখা গেল যে হয়তো সেরকম মেজর ফ্র্যাকচার কিছু নেই, কিন্তু নিটা হয়তো গ্রসলি আনস্টেবল, সেটা আরো কিছুদিন পরে দেখা গেল যে ক্ষেত্রে ফ্র্যাকচারগুলো সব স্টেবিলাইজ হয়ে গেছে। তো সেই ট্রিটমেন্টটা কিন্তু খুবই জরুরি, কারণ মানুষের হাঁটার জন্য যে নি জয়েন্ট লাগে, সেক্ষেত্রে যে এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের নি জয়েন্টের লিগামেন্টগুলো ছিঁড়ে গেলে সেগুলোকেও প্রপার ট্রিটমেন্ট সাহায্যে, সেটা আর্থ্রোস্কোপিক ট্রিটমেন্টের সাহায্যে সেটা কিন্তু ঠিক করা প্রয়োজন। এবার আমাকে একটা কথা এখানে বলুন, যে এই যে বলছেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ধরুন নিটা খুব জখম হয়েছে, অনেক ক্ষেত্রে বোঝা গেল না, তো এই ক্ষেত্রে কি আপনারা আর্থ্রোস্কোপিক সার্জারিতে যাবেন, না যেটা আমাদের কনভেনশনাল সার্জারি আছে তাতে যাবেন? হ্যাঁ, তো যে ক্ষেত্রে এটা বোঝা গেল না, প্রথম হচ্ছে যে আগে রোগটা নির্ধারণ করা। ঠিক। তো যে ক্ষেত্রে রোগ নির্ধারণ করতে গেলে প্রথম পেশেন্টকে দেখে ক্লিনিশিয়ান বুঝবেন যে না, এর নিটা আনস্টেবল রয়েছে, নিটা নর্মাল নয়, নিটা অনেক অনেক সমস্যা, অনেক ঢিলে রয়েছে, সহজেই ডিসলোকেট করে চলে যাচ্ছে এবং এক্সরেতে কিছু নেই। তো সেক্ষেত্রে করা হয় একটা টেম্পোরারি একটা স্প্রিন্ট লাগানো হয় হাঁটুতে, তারপরে একটা এমআরআই করা হয়। আচ্ছা, এমআরআই করে দেখা হয় যে কি কি ইন্টারনাল কি কি স্ট্রাকচার ইনজুরি রয়েছে, লিগামেন্ট রয়েছে, কার্টিলেজ রয়েছে, মিনিসকাস ইনজুরি রয়েছে, হ্যাঁ, এই ইনজুরিগুলো দেখা হয়, তারপরে সেইটা ট্রিটমেন্ট করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে নিয়ের খুব ইম্পর্টেন্ট 4টে লিগামেন্ট রয়েছে, ঠিক আছে। পেছনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিসিএল, সামনে রয়েছে এসিএল এবং সাইডে দুটো পিলারের মতো রয়েছে মিডিয়াল এবং ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট। তো অ্যাকিউট ইনজুরিতে এই ধরনের কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হলে ওপেন সার্জারি এবং আর্থ্রোস্কোপিক সার্জারি মিলিয়ে এটাকে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, মানে তার মানে কনভেনশনাল সার্জারি থাকছে, তার সঙ্গে আর্থ্রোস্কোপিটাও মানে করছেন আপনারা। বেসিক্যালি এটা পার্ট হচ্ছে সর্ট অফ স্পোর্টস মেডিসিনের পার্ট। ঠিক। তো আর্থ্রোস্কোপিক্যালি প্রথমে পিসিএল রিকনস্ট্রাকশন করে, তারপরে ওপেন করেই হয় বা মিডিয়াল এবং ল্যাটারাল স্ট্রাকচার রিকনস্ট্রাকশন বা রিপেয়ার, তারপরে এসিএল রিকনস্ট্রাকশন বা মিনিসকাস রিপেয়ার, সেগুলো হয়ে থাকে আর্থ্রোস্কোপির সাহায্যে। আচ্ছা, আর এমনি ধরুন নর্মাল পেশেন্টের ধরুন কোনো কারণে, বয়সজনিত কারণে তার হাঁটু ক্ষয় হয়েছে এবং ধরুন সেখানে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গিয়ে এসিএল বা পিসিএল টিয়ার হয়ে গেছে, আমরা তো জানি সেরকম তো হয়ে থাকে, সেক্ষেত্রে কি একদম পুরোটাই আর্থ্রোস্কোপিক সার্জারি দিয়ে করেন? হ্যাঁ, এটা ডিপেন্ড করছে যে নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস কোন স্টেজে রয়েছে, মানে বাত, হ্যাঁ, বাতটা কোন স্টেজে রয়েছে। এবার বাতের 4টে স্টেজ রয়েছে, যদি দেখা যায় যে একদম আর্লি স্টেজ 1 বা স্টেজ 2 রয়েছে, নিচু থেকে ওপরে উঠতে গেলে, মানে উপরে দাঁড়াতে গেলে হট করে হাঁটুর পেছনে একটা শব্দ হলো, একটা আওয়াজ হলো, হাঁটতে পারছেন না, ঘুরে গেল, সেক্ষেত্রে এক্সরে তো নর্মাল থাকে, তো এমআরআই করে দেখা হয়। এমআরআই করে জেনারেলি যেটা পাওয়া যায় সেটা যে মিনিসকাস ইনজুরি থাকে, মিনিসকাস রুট টিয়ার খুব কমন এক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এসিএল টিয়ারও দেখা যায়, এসিএল ইনজুরি। তো যদি পেশেন্ট খুব অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে থাকেন এবং অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেমটা ক্লিনিক্যালি যদি না থাকে, তাহলে কিন্তু অ্যাক্টিভ পেশেন্টদের যা ট্রিটমেন্ট সেটাই কিন্তু করা উচিত। মানে নি প্রিজার্ভেশন সবসময় মোটো থাকা উচিত, নিটাকে প্রিজার্ভ করা। রিপ্লেসমেন্ট ইজ এ রিপ্লেসমেন্ট, প্রিজার্ভেশন ইজ সেপারেট। মানে আমার যে হাঁটু, যে হাড় রয়েছে, আমি সেটাই রাখবো এবং সেইভাবে আমি এগিয়ে নিয়ে যাবো, একদম। আমি বাইরে থেকে কিছু আর সেখানে যোগ করবো না বা অন্য কিছু করবো না। হ্যাঁ, মানে যেটা নর্মাল স্ট্রাকচার সেগুলোকে নর্মালি রেখে নিজের জিনিসটাকে কন্টিনিউ, বা সাইনোভিয়াল ফ্লুইড যেটা আছে সেটাকে আমি রিপ্লেস করছি না কোনোভাবে, কিছু বাইরে থেকে কিছু করছি না, যেটা আমার থাকা তারই রেস্টোরেশন হচ্ছে কাইন্ড অফ। আচ্ছা, বেশ, এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, যে আপনাদের এইখানে এই যে মণিপাল হসপিটাল ঢাকুরিয়া, সেখানে আপনাদের তো রোবোটিক সার্জারিও হয়, তো অর্থোপেডিক রোবোটিক সার্জারি যেটা হয়, তো এরম অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে কি রোবোটিক সার্জারিটা দরকার পড়ে নাকি সেখানে খুব একটা দরকার পড়ে? মানে কোল্ড অপারেশনগুলোতেই সাধারণত রোবোটিক সার্জারি হয়? দেখুন, এই রোবটগুলো স্পেসিফিক্যালি আসে কিছু স্পেসিফিক রিজিয়নের জন্য, যেমন নি জয়েন্ট বা হিপ জয়েন্ট, এই জন্যই রোবটগুলো আসে। রিসেন্টলি স্পাইনেরও রোবট এসছে, আচ্ছা, সেখানে স্পাইন সার্জারিগুলো রোবোটিক করা হয়। তো এগুলো যে ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লেক্স ডিফর্মিটি কারেকশন,
করা, প্রিসাইসলি কারেকশন করা, অনেক অ্যাকিউরেটলি কারেকশন করা এবং পেশেন্টদের সেই অ্যাকিউরেটলি রেজাল্ট দেওয়ার জন্য সেই জিনিসটা করা। তো সেক্ষেত্রে রোবোটিক সার্জারির সাহায্য নেওয়া হয়। জেনারেল কনভেনশনাল সার্জারি, ট্রমা সার্জারি বা আর্থ্রোস্কোপিক সার্জারিতে জেনারেলি রোবোটিক সার্জারির সাহায্য নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রোবট যখন এসে গেছে, সার্জারি টাইম কি কম লাগছে? হ্যাঁ, এইটার অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তো রোবোটিক সার্জারি হচ্ছে রোবটটা চালনা করে সার্জেন, ঠিক, মানে আপনি চালনা করছেন, যিনি অপারেশন করছেন তিনি চালনা করছেন। আচ্ছা, এবং রোবট কি করে, রোবট হচ্ছে তার প্রিসিশন, তার মানে নি রিপ্লেসমেন্টের জন্য তার কাটস, তার ব্যালেন্সিং, ঠিক আছে, কাইনেমেটিক্স, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলোকে কিন্তু খুব অ্যাকিউরেটলি তারা বলে দেয় যে স্ক্রিনে কতটা কাটলে কতটা ব্যালেন্সিং হবে, কি হবে, সেগুলো বলে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই রোবোটিক সার্জারিতে ইনিশিয়ালি যেটা হয় কিছু ওই আপনার প্রিপারেশনের দরকার পড়ে। তো এটা প্রথমে প্রিপারেশনটা মানে কিছু সময় লাগে, 10 মিনিট 15 মিনিট। সেটা কি আপনি করেন নাকি অন্য কেউ করেন? এখানে আলাদা মানুষ আছে? না না না, এখানে যিনি সার্জন উনি করেন, তিনি ওইগুলো ক্যালিব্রেশন গুলো আপনি করছেন? ক্যালিব্রেশন গুলো এবং বিভিন্ন ল্যান্ডমার্কস গুলো, যে রোবটকে যে ইনপুটস গুলো দেয়া, যে এইটা এই জায়গা, এটা এই জায়গা, এটা এই জায়গা, এই ইনপুটস গুলো দেয়া, তো এগুলো দিতে 10-15 মিনিট মতো সময় লাগে। বেশ। এর পরের সার্জারি তো নর্মাল যেরকম সার্জারি, মানে যেভাবে জিগ বসবে সেইভাবে বোন কাটস বা সেইভাবে ব্যালেন্সিং, বাকিটা পুরো তো নর্মাল। আচ্ছা, এই রোবট এসছে, তাহলে কি ধরুন সার্জারি সাকসেস রেটটা এতদিন যা ছিল, আপনারা যা করে এসছেন, তার তুলনায় কি সাকসেস রেটটা এখন অনেক বেশি, কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি। থিওরিটিক্যালি আপনি যদি দেখেন তো সাকসেস রেট তো নর্মাল নি সার্জারি, নর্মাল রিপ্লেসমেন্টের থেকে রোবোটিক সার্জারির তো বেশি হওয়ার কথা। এবার রোবট তো অনেক প্রিসিশন দেয়, এবার সেটা আমাদের আরও দেখতে হবে, আরও সামনের দিনে সেই জিনিসটা পেশেন্টের রেজাল্ট দিয়ে দেখতে হবে। মানে এটা তো সায়েন্স, এটা আস্তে আস্তে ইভলভিং সায়েন্স, এটা আস্তে আস্তে ইভলভ হচ্ছে। তো আমরা আগের যে সমস্ত করা হতো এবং এখন উইদাউট রোবট যেগুলো করা হয়, তার সাথে রোবটের কম্পেয়ার করে দেখতে হবে যে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তবে হ্যাঁ, জেনারেলি ইমপ্রুভমেন্ট হয়। বেশ, এবারে একদম ফাইনাল একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের এই যে অর্থোপেডিক ডিপার্টমেন্ট মণিপাল হসপিটাল ঢাকুরিয়া, সেখানে আপনাদের ডিপার্টমেন্টটা কেন বেস্ট আপনাকে যদি বলতে বলা হয়, তো কি মনে হয়? আপনাদের রোবট আছে বলে তাই বেস্ট, নাকি আপনাদের সার্জারিটা বেস্ট, কোনটা বেস্ট? দেখুন, একটা ডিপার্টমেন্ট বেস্ট হওয়ার জন্য তাকে অবশ্যই ডাক্তারবাবুদের প্রয়োজন। হ্যাঁ, ডাক্তারবাবুদের প্রয়োজন, এবং ডাক্তারবাবুদের যে কেয়ারটা দেওয়ার, মানে পেশেন্ট যে কেয়ার, সেটা ইট শুড বি অ্যাপ্রক্সিমেটলি 360 ডিগ্রি। ঠিক, হ্যাঁ, ঠিক। পুরো কেয়ারটাই দেওয়ার দরকার। মানে অ্যাপার্ট ফ্রম ট্রমা সার্জারি, রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপিক সার্জারি, স্পোর্টস ইনজুরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই সমস্ত স্পাইন ইউনিট, স্পাইন সার্জারি, তো প্রত্যেকটা জায়গা ওভারঅল পেডিয়াট্রিক সার্জারি, অঙ্ক সার্জারি, তো প্রত্যেকটা জায়গাতে যদি কভার আপ হয়, দেন ইট ইজ এ ভেরি গুড ডিপার্টমেন্ট। তো সেক্ষেত্রে এটা ডেফিনেটলি অসাধারণ। বোঝাই গেল তার মানে যে, আমি বলবো না চট করে যে কারুর হসপিটালে আসার দরকার পড়ছে, কিন্তু যদি মনে হয় যে সত্যি তো একই ছাদের তলায় যদি সব রকম সুবিধে পাওয়া যায়, তাহলে কেন হাজির হব না ঢাকুরিয়ার মণিপালে। ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন, খুব উপকার হলো আমাদের, অনেকেই আমরা জানতে পারলাম আপনার বিষয় এবং সার্জারির বিষয়। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।